আচ্ছা, যদি এমনটা বলা হয় যে জীবনে বড় বড় লক্ষ্য নির্ধারণ করাই হলো মানুষের ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ, শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, মানে আমরা তো সবসময় শুনেই এসেছি যে বড় স্বপ্ন দেখতে হবে, বিশাল কোনো লক্ষ্য স্থির করতে হবে। একদম। কিন্তু বাস্তব চিত্রটা যদি একটু খেয়াল করি, যারা সফল হয় আর যারা ব্যর্থ হয় তাদের সবারই লক্ষ্য কিন্তু একই থাকে। সবাই তো জিততেই চায়। তাহলে পার্থক্যটা কোথায় তৈরি হয়? খুব চমৎকার একটা প্রশ্ন। আর এই পার্থক্যটা আসলে লক্ষ্যের মধ্যে থাকে না। ঠিক। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই ধাঁধার উত্তরটাই খুঁজব। আমাদের আজকের বিষয় জেমস ক্লিয়ারের ওই সাড়া জাগানো বই অ্যাটমিক হ্যাবিটস। দারুণ একটা বিষয় বেছে নেওয়া হয়েছে আজ। হ্যাঁ, আর আমাদের হাতে আজ বেশ কিছু চমৎকার উৎস আছে। মূল বইয়ের বিশদ সারাংশ তো থাকছেই, তার সাথে ইন্টারন্যাশনাল জার্নাল অফ সোশ্যাল ইম্প্যাক্টে প্রকাশিত মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের একটি রিভিউ আমরা দেখেছি। ওই রিভিউটা বেশ ইন্টারেস্টিং। এছাড়া এমপ্লয়মেন্ট হিরো নামক প্ল্যাটফর্ম থেকে কর্মক্ষেত্রে এর প্রয়োগের একটা গাইডলাইন এবং আচরণগত বিজ্ঞানী বিজে ফগের টাইনি হ্যাবিটসের সাথে এই বইয়ের একটা তুলনামূলক আলোচনাও আজ আমাদের ভিত্তি হিসেবে কাজ করবে। মানে আমরা আজ শুধু বইয়ের প্রশংসাই করব না, এর একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসও করব। একদম তাই। আমাদের আজকের লক্ষ্য হল কিভাবে অতি ক্ষুদ্র দৈনন্দিন পরিবর্তন আমাদের জীবনে বিশাল আর দীর্ঘস্থায়ী রূপান্তর ঘটাতে পারে তার পেছনের বিজ্ঞানটা বোঝা। এটি কোনো সাধারণ বইয়ের সারসংক্ষেপ নয়, বরং বলা যায় মানুষের আচরণ পরিবর্তনের একটা কার্যকরী অপারেটিং ম্যানুয়াল। ঠিক বলেছেন। আর এই ম্যানুয়ালের পেছনের মনস্তাত্ত্বিক ভিত্তিগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি শুরুতেই, মানুষের তো রাতারাতি সব বদলে ফেলার একটা প্রবণতা থাকে, তাই না? আসলে আমাদের মস্তিষ্ক স্বভাবতই ভবিষ্যতের একটা নিখুঁত ফ্যান্টাসি বা কল্পনায় বাঁচতে ভালোবাসে। বড় একটা লক্ষ্য নির্ধারণ করলে মস্তিষ্কে তাৎক্ষণিক একটা ভালো লাগা কাজ করে, মানে একটা ডোপামিন হ্রাস হয় আর কি। বুঝতে পারছি। কিন্তু সমস্যাটা হয় তখন যখনই সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিদিনের একঘেয়ে কাজগুলো করতে হয়। তখনই আমাদের স্নায়ুতন্ত্র একেবারে বিদ্রোহ করে বসে। বিদ্রোহ করে বসে মানে করতে চায় না? হ্যাঁ, কারণ বিবর্তনের দিক থেকে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যা সবসময় শক্তি সঞ্চয় করতে চায় এবং তাৎক্ষণিক পুরস্কার খোঁজে। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য আজকের কষ্ট মেনে নেওয়াটা মস্তিষ্কের কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না। ও আচ্ছা, ঠিক এই জায়গাটাতে জেমস ক্লিয়ারের ওই 1% উন্নতির দর্শনটা এত বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। বইয়ের শুরুতেই কিন্তু একটা চমৎকার গাণিতিক হিসাব দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই গণিতটা তো চোখ খুলে দেওয়ার মতো। আসলেই, ধরুন কেউ যদি প্রতিদিন নিজের কাজের মাত্র 1% উন্নতি করতে পারে, তবে বছর শেষে সেই মানুষটি আগের চেয়ে প্রায় 37 গুণ বেশি উন্নত বা দক্ষ হয়ে উঠবে। 37 গুণ? ভাবা যায়? হ্যাঁ, আবার বিপরীত দিকে প্রতিদিন 1% অবনতি হলে তা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি নেমে যায়। বিষয়টা অনেকটা ব্যক্তিগত উন্নয়নের চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে। একদম। কিন্তু এখানেও একটা বড় বাধা আছে। সমস্যা হলো এই 1% পরিবর্তন শুরুতে এতটাই ক্ষুদ্র থাকে যে তা আমাদের চোখে পড়ে না। মানে আমরা হতাশ হয়ে পড়ি খুব দ্রুত। ঠিক। একে বইতে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা বলা হয়েছে। মানুষ যখন কোনো নতুন অভ্যাস শুরু করে, তারা আশা করে উন্নতিটা হবে একদম সরল রেখার মতো। হ্যাঁ, আজ শুরু করলাম, কালই ফল পাবো, এমন একটা প্রত্যাশা থাকে সবার। কিন্তু বাস্তবে প্রথম কয়েক সপ্তাহ বা মাস কোনো দৃশ্যমান ফলাফলই দেখা যায় না। এই অদৃশ্যমানতার কারণেই মানুষ হতাশ হয়ে পুরনো অভ্যাসে ফিরে যায়। মানে তারা হাল ছেড়ে দেয়। হ্যাঁ, তারা বুঝতে পারে না যে তাদের কষ্টগুলো বৃথা যাচ্ছে না, বরং সেগুলো জমা হচ্ছে। বইতে একটা দারুণ উপমা আছে। ঠিক যেমন 0 ডিগ্রির নিচে থাকা বরফ ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, কিন্তু 32 ডিগ্রি ফ্যারেনহাইট পার হওয়ার আগ পর্যন্ত বরফ গলার কোনো লক্ষণই দেখা যায় না। দারুণ একটা উপমা। ঠিক আছে, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। বইতে লক্ষ্য বা গোলস বনাম ব্যবস্থা বা সিস্টেমস এর একটা চমৎকার পার্থক্য টানা হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জেমস ক্লিয়ার বলছেন, মানুষ কখনোই তার লক্ষ্যের সম পর্যায়ে পৌঁছাতে পারে না, বরং সে তার সিস্টেম বা অভ্যাসের স্তরে নেমে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। লক্ষ্য নির্ধারণ কি তাহলে একেবারেই অর্থহীন? যদি লক্ষ্যই না থাকে, তবে একজন মানুষ তার সিস্টেম বা রুটিন তৈরি করবে কিসের ভিত্তিতে? মানে আমি কোথায় যাব সেটাই যদি না জানি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো
লক্ষ্য এবং সিস্টেমের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এবং এরা কিন্তু একে অপরের পরিপূরক। লক্ষ্য কখনোই অর্থহীন নয়। তাহলে লক্ষ্যের কাজটা আসলে কি? লক্ষ্য একটা দিক নির্দেশনা দেয়। একটা জাহাজ কোন বন্দরে যাবে সেটা তার লক্ষ্য, কিন্তু সেই জাহাজ চালানোর ইঞ্জিন, প্রতিদিনের নেভিগেশন, রাডার, এগুলো হলো সিস্টেম। ও, বুঝতে পেরেছি। দীর্ঘমেয়াদী উন্নতি বা সামনে এগিয়ে চলার জন্য সিস্টেমের উপর ফোকাস করাটা অপরিহার্য, কারণ লক্ষ্য অর্জনের পর মানুষ সাধারণত তার অনুপ্রেরণা হারিয়ে ফেলে। মানে একবার পৌঁছে গেলেই সব শেষ। ঠিক তাই। ধরুন কেউ একটা দৌড় প্রতিযোগিতায় জেতার জন্য অনেক অনুশীলন করছিল। জেতার পর তার লক্ষ্য শেষ, তাই সে অনুশীলনও ছেড়ে দেয়। হ্যাঁ, এটা তো প্রায় দেখা যায়। এটি এক ধরনের ইয়ো এফেক্ট তৈরি করে। কিন্তু যার ফোকাস সিস্টেমের উপর, অর্থাৎ যে দৌড়ানোটাকেই ভালোবেসে ফেলেছে, সে জেতার পরেও তা চালিয়ে দেয়। দারুণ বলেছেন। আর এই সিস্টেম তো গড়ে ওঠে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। কিন্তু এই অভ্যাসগুলো ঠিক কিভাবে কাজ করে? বইয়ে তো হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র নামে একটা ধারণার কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাবিট লুপ। মানুষের যে কোনো অভ্যাস মূলত 4টে ধাপে তৈরি হয়। হ্যাঁ, ধাপগুলো হলো সংকেত বা কিউ, আকাঙ্ক্ষা বা ক্রেভিং, সাড়া দেওয়া বা রেসপন্স, এবং সবশেষে পুরস্কার বা রিওয়ার্ড। ঠিক। এই হ্যাবিট লুপ মূলত আমাদের স্নায়ুতন্ত্রের একটা স্বয়ংক্রিয় ফিডব্যাক মেকানিজম। আমাদের মস্তিষ্ক সবসময় চেষ্টা করে কিভাবে সচেতন চিন্তার পরিমাণ কমানো যায়, যাতে অন্যান্য জরুরি কাজের জন্য এনার্জি বা মানসিক শক্তি বাঁচানো সম্ভব হয়, তাই না? একদম তাই। যখন কোনো সংকেত বা কিউ মস্তিষ্কে পৌঁছায়, যেমন ধরুন মোবাইলে নোটিফিকেশনের শব্দ শোনা, মস্তিষ্ক সাথে সাথে একটা আকাঙ্ক্ষা তৈরি করে। আর এই আকাঙ্ক্ষাটাই আমাদের কাজটা করতে বাধ্য করে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো এই আকাঙ্ক্ষা মূলত কোনো কাজের প্রতি নয়, বরং সেই কাজের ফলে যে মানসিক অবস্থার পরিবর্তন হবে তার প্রতি। মানুষ কিন্তু ফোন চেক করতে চায় না, সে আসলে জানতে চাওয়ার যে কৌতূহল বা একঘেয়েমি, সেটা দূর করতে চায়। এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি। এরপর আসে রেসপন্স বা কাজটি করা, এবং সবশেষে পুরস্কার। এই পুরস্কার মস্তিষ্ককে বুঝিয়ে দেয় যে ভবিষ্যতে এই সংকেত পেলে আবারও একই কাজ করতে হবে। এভাবেই লুপটি পূর্ণ হয়। এই সিস্টেম পরিবর্তনের কথা তো বলা হলো, লুপও বুঝলাম, কিন্তু বাস্তবে দেখা যায় মানুষ বারবার পুরনো অভ্যাসে ফিরে যায়। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এই যেমন ধরুন, নতুন বছরের শুরুতে কত মানুষ জিমে যাওয়ার রেজলিউশন নেয়, কিন্তু ফেব্রুয়ারি মাস আসতে না আসতেই জিমগুলো আবার ফাঁকা হয়ে যায়। কেন এমন হয়? বইয়ের একটা খুব গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে মানুষ পুরনো অভ্যাসে ফিরে যায় কারণ তারা তাদের পরিচয় বা আইডেন্টিটি পরিবর্তন করে না। পরিচয় পরিবর্তন মানে নিজের আইডেন্টিটি? হ্যাঁ, এই পরিচয় পরিবর্তনের ধারণাটি পুরো বইয়ের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক ভিত্তি। আচরণ পরিবর্তনের 3টে স্তর আছে, যা অনেকটা পেঁয়াজের খোসার মতো। পেঁয়াজের খোসার মতো? একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। সবচেয়ে বাইরের স্তরটি হলো ফলাফল পরিবর্তন বা আউটকামস, যেমন ধরুন 10 কেজি ওজন কমানো। মাঝের স্তরটি হলো প্রক্রিয়া পরিবর্তন বা প্রসেসেস, যেমন প্রতিদিন জিমে যাওয়া বা ডায়েট করা। আর সবচেয়ে ভেতরের স্তরটা? আর সবচেয়ে গভীরের স্তরটি হলো পরিচয় পরিবর্তন বা আইডেন্টিটি, অর্থাৎ একজন মানুষ নিজের সম্পর্কে কি বিশ্বাস করে। সমস্যা হলো বেশিরভাগ মানুষ বাইরের স্তর থেকে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে। মানে তারা শুধু ফলাফলের উপর জোর দেয়। ঠিক। তারা ভাবে আমি যদি ওজন কমাই তবে আমি একজন সুস্থ মানুষ হিসেবে পরিচিত হব, কিন্তু অ্যাপ্রোচটা হওয়া উচিত উল্টো। আমাদের উৎসগুলোতে জেমস ক্লিয়ারের স্ত্রীর হাই স্কুলের একটা চমৎকার গল্প আছে এই পরিচয়ের রূপান্তর বোঝানোর জন্য। হ্যাঁ, ওই গল্পটা খুব অনুপ্রেরণাদায়ক। তিনি হাই স্কুলে পড়ার সময় একদিন সিদ্ধান্ত নিলেন যে ক্লাসের সবার নাম তিনি মনে রাখবেন। যখন তিনি সফলভাবে সবার নাম মনে রাখতে পারলেন, তখন তিনি নিজের সম্পর্কে বিশ্বাস করতে শুরু করলেন, আমি এমন একজন মানুষ যে খুব সহজে মানুষের নাম মনে রাখতে পারে। আর এই বিশ্বাসটাই একসময় তার পরিচয় হয়ে দাঁড়ায়। একদম। আর এখানেই ধূমপান ছাড়তে চাওয়া দুজন মানুষের সেই বিখ্যাত উপমাটি চলে আসে, তাই না? হ্যাঁ, ওই উপমাটা আইডেন্টিটি পরিবর্তনের সবচেয়ে ভালো উদাহরণ। ধরুন দুজন ব্যক্তি ধূমপান ছাড়ার চেষ্টা করছে। প্রথমজনকে কেউ সিগারেট সাধলে সে কি বলে? সে বলে, না ভাই, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। ঠিক। কিন্তু দ্বিতীয়জন একই পরিস্থিতিতে বলে, ধন্যবাদ, কিন্তু আমি ধূমপায়ী নই। সামান্য কয়েকটা শব্দের পরিবর্তনে
পরিচয়ের কত বিশাল পার্থক্য গড়ে উঠছে। একজন ধূমপায়ী মনে করে যে কিনা জোর করে নিজের স্বভাবের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে, তার ভেতরে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব চলছে। আর দ্বিতীয়জন? কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার আত্মপরিচয়টাই বদলে ফেলেছে। ধূমপান তার আগের জীবনের অংশ ছিল, বর্তমান জীবনের নয়। তার মানে দাঁড়ায় নিজের ভেতরের বিশ্বাস এবং মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো আচরণ কখনোই দীর্ঘস্থায়ী হয় না। ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার দিয়ে হয়তো কিছুদিন জোর করে কোনো কাজ করা যায়, কিন্তু সেটা সাময়িক। একদম ঠিক বলেছেন। প্রতিটি ছোট কাজ বা অভ্যাস হলো আসলে নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে একটি করে ভোট দেওয়া। ভোট দেওয়া ব্যাপারটা দারুণ তো। হ্যাঁ, কেউ যখন প্রতিদিন এক পৃষ্ঠা করে বই পড়ে, সে নিজেকে প্রমাণ দেয় যে সে একজন পাঠক। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই ভোট দেওয়ার বিষয়টা খুব যৌক্তিক। আমাদের মস্তিষ্ক প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। মানে শুধু মুখে বললেই হবে না? না, কেউ যদি সারাদিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি একজন দৌড়বিদ, কিন্তু সে কখনো দৌড়াতে না যায়, মস্তিষ্ক এই আত্মপ্রবঞ্চনা সহজেই ধরে ফেলবে। হ্যাঁ, মস্তিষ্ককে তো আর বোকা বানানো যায় না। ঠিক, কিন্তু সে যদি প্রতিদিন মাত্র 5 মিনিটের জন্য দৌড়ায়, তবে মস্তিষ্ক এই ছোট ছোট কাজগুলোকে উপাত্ত বা ডেটা হিসাবে গ্রহণ করে এবং ধীরে ধীরে নতুন পরিচয়কে মেনে নেয়। তাহলে নতুন পরিচয় তৈরির এই তাত্ত্বিক আলোচনাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়? এখানেই জেমস ক্লিয়ার তার আচরণ পরিবর্তনের 4টি সূত্র বা 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ নিয়ে এসেছেন, যা মূলত ওই হ্যাবিট লুপেরই ব্যবহারিক রূপ। চলুন প্রথম সূত্রটি নিয়ে কথা বলা যাক। মেক ইট অবভিয়াস বা স্পষ্ট করা। এখানে হ্যাবিট স্ট্যাকিংয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদ্যমান কোনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দেওয়া। হ্যাঁ, হ্যাবিট স্ট্যাকিং খুব দারুণ কাজ করে, কারণ এটি আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে। মানুষের প্রতিদিনের জীবনে কিছু কাজ খুব শক্তভাবে গেঁথে থাকে, যেমন সকালে উঠে দাঁত মাজা বা কফি খাওয়া। একদম। এগুলো এক একটা মজবুত নিউরাল পাথওয়ে। নতুন কোনো অভ্যেস তৈরি করার সময় শূন্য থেকে শুরু না করে যদি বলা হয় সকালে দাঁত মাজার ঠিক পরপরই আমি 1 মিনিট স্ট্রেচিং করব, তবে ওই দাঁত মাজার কাজটি নতুন অভ্যেসের জন্য একটি নির্ভরযোগ্য সংকেত বা ট্রিগার হিসেবে কাজ করে। এটা তো বেশ সহজ মনে হচ্ছে। এই সূত্রটি আরও ভালোভাবে বোঝার জন্য জাপানের সাবওয়ে সিস্টেমের পয়েন্টিং অ্যান্ড কলিং পদ্ধতিটার কথা বলা যেতে পারে। ও হ্যাঁ, ওই উদাহরণটা তো অসাধারণ। সেখানে ট্রেন চালকরা প্রতিটি সিগন্যাল আঙ্গুল দিয়ে দেখিয়ে মুখে উচ্চারণ করেন। যেমন স্পিডোমিটার দেখিয়ে বলেন গতি ঠিক আছে, সিগন্যাল লাইট দেখিয়ে বলেন লাইট সবুজ। বাইরে থেকে দেখলে তো এটা খুব হাস্যকর মনে হতে পারে, তাই না? হ্যাঁ, মনে হতেই পারে, কিন্তু এর মনস্তাত্ত্বিক কারণ হলো মানুষের মস্তিষ্ক যখন কোনো কাজ বারবার করে তখন তা অবচেতন স্তরে চলে যায়। অবচেতনভাবে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। মানে অভ্যাসবশত আমরা অনেক সময় খেয়ালই করি না কি করছি। ঠিক, আঙুল দিয়ে দেখানো এবং মুখে বলার মাধ্যমে তারা ওই অবচেতন কাজগুলোকে পুনরায় সচেতন স্তরে নিয়ে আসে। নতুন অভ্যাস গড়ার ক্ষেত্রেও আমাদের প্রথমে সচেতনভাবে নিজের বর্তমান কাজগুলোকে চিহ্নিত করতে হয়। দারুণ। এরপর আসি দ্বিতীয় সূত্রে, মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করা। এখানে বলা হচ্ছে কোনো কাজকে এমনভাবে সাজাতে হবে যেন তা করার জন্য একটা টান অনুভব হয়। আর এর জন্য টেম্পটেশন বান্ডলিং নামে একটি পদ্ধতির কথা বলা হয়েছে। যেটি করা প্রয়োজন তার সাথে যেটি করতে ইচ্ছা করে তাকে যুক্ত করা, তাই তো? একদম। এই সূত্রটির গভীরে ডোপামিনের এক দারুণ বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা সাধারণত ভাবি কোনো কাজে সফল হলে বা পুরস্কার পেলেই ডোপামিন হরমোন নিঃসৃত হয়। হ্যাঁ, এটাই তো সাধারণ ধারণা। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে ভিন্ন কথা। ডোপামিন সবচেয়ে বেশি নিঃসৃত হয় পুরস্কার পাওয়ার সময় নয়, বরং পুরস্কারের প্রত্যাশা বা অ্যান্টিসিপেশন করার সময়। ও আচ্ছা, মানে পাওয়ার আগে যে উত্তেজনাটা থাকে। ঠিক, আপনি যখন জানেন যে কাজটা করলে একটা ভালো কিছু হবে, তখন মস্তিষ্কে যে ডোপামিন স্পাইক তৈরি হয় সেটাই আপনাকে কাজে প্ররোচিত করে। টেম্পটেশন বান্ডলিং ঠিক এই হ্যাকটাই ব্যবহার করে। একটু উদাহরণ দিয়ে বুঝবেন? ধরুন কেউ হয়তো জিমে যেতে চায় না, কিন্তু সে তার প্রিয় কোনো অডিও শো শুনতে খুব ভালোবাসে। সে যদি নিয়ম করে যে আমি কেবল জিমে ট্রেডমিলে হাঁটার সময় ওই শোটা শুনব, তবে ওই শো শোনার যে ডোপামিন অ্যান্টিসিপেশন তা জিমের মতো কষ্টকর কাজকেও আকর্ষণীয় করে তোলে। এখান থেকে বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। তৃতীয় সূত্রটি হল মেক ইট ইজি বা সহজ করা। আর এখানে সবচেয়ে বিতর্কিত কিন্তু মজার
2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়মের কথা বলা হয়েছে। হ্যাঁ, 2 মিনিট রুল। বলা হচ্ছে যে কোনো নতুন অভ্যাসকে 2 মিনিটের ছোট কাজে নামিয়ে আনতে হবে। কিন্তু আমি বিষয়টা একটু চ্যালেঞ্জ করতে চাই এখানে। আচ্ছা, বলুন। কেউ যদি একটি আস্ত বই পড়তে চায়, তবে প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা বা 2 মিনিট পড়ে কি আদৌ কোনো লাভ আছে? এতে তো একটা বই শেষ করতে কয়েক বছর লেগে যাবে। এটা কি নিজেকে বোকা বানানোর মতো বিষয় নয়? এই সংশয়টা খুব স্বাভাবিক। প্রথম দেখায় মনে হতেই পারে যে 2 মিনিট কাজ করে কি বিশাল পরিবর্তন আসবে। কিন্তু এখানে বুঝতে হবে, মানুষের আচরণ ল অফ লিস্ট এফোর্ট বা সর্বনিম্ন প্রচেষ্টার নীতি মেনে চলে। মানে আমরা সবসময় ফাঁকিবাজি করতে চাই। অনেকটা তাই। বিবর্তনের ধারায় আমরা শক্তি বাঁচানোর জন্য ডিজাইন করা হয়েছে। একটি নতুন কাজ শুরু করার যে মানসিক ঘর্ষণ বা কগনিটিভ লোড থাকে, সেটাই সবচেয়ে বড় বাধা। 2 মিনিটের নিয়মের উদ্দেশ্য কিন্তু বইটি দ্রুত শেষ করা নয়। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল অভ্যাসটি শুরু করার যে প্রাথমিক জড়তা থাকে তা কাটানো। জেমস ক্লিয়ার খুব সুন্দর একটা কথা বলেছেন, স্ট্যান্ডার্ডাইজ বিফোর অপটিমাইজ। অর্থাৎ একটি অভ্যাসকে নিখুঁত করার আগে সেটিকে রুটিনে পরিণত করা জরুরি। মানে আগে শুরু তো করো, তারপর না হয় ভালো করার চিন্তা। একদম। একজন মানুষ যদি প্রতিদিন শুধু জিমের জুতো পরে দরজা পর্যন্ত যায়, তবে সে নিজেকে প্রমাণ করছে যে সে জিমে যাওয়ার অভ্যাসটা ধরে রেখেছে। কাজটা সহজ হলে শুরু করাটা সহজ হয়, আর একবার শুরু করলে জড়তা কেটে যায় এবং মানুষ সাধারণত 2 মিনিটের বেশি কাজ করে। চমৎকার ব্যাখ্যা। এর সাথে তো পরিবেশের নকশা বা এনভায়রনমেন্ট ডিজাইনের ধারণাও যুক্ত করা যায়। অবশ্যই পরিবেশের ভূমিকা বিশাল। কাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা, বিশ্রামের জন্য আলাদা জায়গা, যাকে বলা যায় ওয়ান স্পেস ওয়ান ইউজ। আর চতুর্থ সূত্রটি হলো মেক ইট স্যাটিসফাইং বা তৃপ্তিদায়ক করা, অর্থাৎ কাজ শেষে তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করা। যেমন হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করা বা ক্যালেন্ডারে একটা ক্রস চিহ্ন দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, তাৎক্ষণিক পুরস্কার কেন এত জরুরি? দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য তো আমরা কাজ করছি। কারণ আমাদের মস্তিষ্ক দীর্ঘমেয়াদী পুরস্কার বুঝতে পারে না। আমাদের আদিম পূর্বপুরুষরা এমন এক পরিবেশে বাস করত যাকে বলা হয় ইমিডিয়েট রিটার্ন এনভায়রনমেন্ট। অর্থাৎ শিকার করলে আজই খাবার জুটবে, না হলে উপবাস। হ্যাঁ, কিন্তু আধুনিক সমাজ হলো ডিলেড রিটার্ন এনভায়রনমেন্ট। আজ পড়াশোনা করলে 5 বছর পর ভালো চাকরি পাওয়া যাবে। আমাদের সমাজ ব্যবস্থা আধুনিক হলেও আমাদের মস্তিষ্ক রয়ে গেছে সেই আদিম যুগের। তো মস্তিষ্ককে বোঝানোর জন্যই এই তাৎক্ষণিক পুরস্কার। একদম। তারই দীর্ঘমেয়াদী কোনো কাজের সাথে যদি তাৎক্ষণিক ছোট কোনো পুরস্কার বা তৃপ্তি যোগ করা যায়, যেমন ক্যালেন্ডারে পরপর দাগ দেওয়ার যে ভিজুয়াল তৃপ্তি, তবে মস্তিষ্ক কাজটা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানি পায়। আর হ্যাঁ, বইটিতে বলা হয়েছে কখনো পরপর দুবার ভুল না করা, মানে নেভার মিস টুয়াইস। হ্যাঁ, একদিন ভুল হতেই পারে, কিন্তু পরের দিনই আবার ট্র্যাকে ফিরে আসা জরুরি, না হলে ওই ভুলটাই নতুন অভ্যাসে পরিণত হবে। আচ্ছা, ভালো অভ্যাস গড়ার জন্য তো এই 4 সূত্র বুঝলাম, কিন্তু খারাপ অভ্যাস চালার জন্য তো ঠিক এর উল্টোটা করতে হবে, তাই না? একদম উল্টোটা। সংকেতকে অদৃশ্য করতে হবে, কাজটাকে আকর্ষণহীন করতে হবে, কঠিন করতে হবে এবং পরিণতিকে অতৃপ্তিকর করতে হবে। বইটিতে খারাপ অভ্যাসকে কঠিন করার বিষয়ে একটা চরম উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে পারমাণবিক বোমা লঞ্চ করার কোড যদি একজন স্বেচ্ছাসেবী ব্যক্তির হৃৎপিণ্ডের পাশে ক্যাপসুলে লুকিয়ে রাখা হয়, এবং প্রেসিডেন্টকে সেই কোড পেতে হলে নিজের হাতে একটি ছুরি দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে কোডটি বের করতে হয়। হ্যাঁ, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু এর ফলে কোনো প্রেসিডেন্টই সহজে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিতে পারবেন না। এটি একটি চরম এবং কাল্পনিক উদাহরণ হলেও এর পেছনের মনস্তত্ত্বটা খুব নিখুঁত। কিভাবে? বর্তমানে পারমাণবিক বোমার সুইচ চাপাটা শুধু একটা বোতাম টেপার বিষয়, যা অনেক সহজ, এবং এর ধ্বংসযোগ্য প্রেসিডেন্টের চোখের আড়ালে ঘটে। কিন্তু যখন এই কাজটাকে শারীরিকভাবে কঠিন এবং তাৎক্ষণিকভাবে অতৃপ্তিকর করে তোলা হলো, তখন আচরণটা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। ও, বুঝতে পারছি, ঘর্ষণ বা ফ্রিকশন বাড়িয়ে দেওয়া হচ্ছে এখানে। ঠিক, খারাপ অভ্যাস ছাড়ার মূল মন্ত্রই হলো কাজটার মাঝে ঘর্ষণ বা ফ্রিকশন বাড়িয়ে দেয়া। সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে চাইলে প্রতিবার ব্যবহারের পর অ্যাপটি ডিলিট করে দেওয়া বা লগ আউট করে দেওয়া যেতে পারে, যাতে পরের বার ঢুকতে গেলে পুনরায় পাসওয়ার্ড টাইপ করার বিরক্তিটুকু পোহাতে হয়। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই মডেল কি সব মানুষের জন্য বা সব পরিস্থিতিতে একইভাবে নিখুঁতভাবে কাজ করে? না, সব ক্ষেত্রে এটা ম্যাজিকের মতো কাজ নাও করতে পারে।
এবার আমরা এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা এবং বিকল্প মডেল নিয়ে আলোচনা করতে পারি। আমাদের কাছে থাকা ইন্টারন্যাশনাল জার্নাল অফ সোশ্যাল ইম্প্যাক্টের একাডেমিক রিভিউটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমালোচনা উঠে এসেছে। হ্যাঁ, ওই সমালোচনাগুলো এড়িয়ে যাওয়ার মতো নয়। সেখানে বলা হয়েছে যে এই বইটিতে মূলত পশ্চিমা ব্যক্তিকেন্দ্রিক বা ইন্ডিভিজুয়ালিস্টিক প্রেক্ষাপটকে প্রাধান্য দেওয়া হয়েছে। সমাজে কাঠামোগত বাধা বা আর্থসামাজিক সীমাবদ্ধতাগুলোকে সেভাবে আমল দেওয়া হয়নি। এই সমালোচনাটি খুবই যৌক্তিক। মনস্তত্ত্বের গবেষণা একটা কথা বলা হয় WIRD বায়াস, মানে ওয়েস্টার্ন, এডুকেটেড, ইন্ডাস্ট্রিয়ালাইজড, রিচ এবং ডেমোক্রেটিক। মানে সমাজের শুধু একটা নির্দিষ্ট শ্রেণীর কথা ভাবা হয়েছে। হ্যাঁ, বেশিরভাগ সেলফ হেল্প বই এই শ্রেণীর মানুষদের ওপর ভিত্তি করে লেখা হয়। একজন মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করাটা তার ইচ্ছাশক্তি বা পরিবেশ ডিজাইনের উপর যতটা নির্ভর করে, তার চেয়েও বেশি নির্ভর করতে পারে তার আর্থিক সচ্ছলতার উপর। একদম ঠিক কথা। সস্তা ও অস্বাস্থ্যকর ফাস্টফুড বাদ দিয়ে দামি পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য বা সময় তো সবার থাকে না। দারিদ্র্য মানুষের উপর এক ধরনের কগনিটিভ ট্যাক্স বা মানসিক চাপ তৈরি করে। যেখানে পরের বেলার খাবারের চিন্তা করতে হয়, সেখানে হ্যাবিট ট্র্যাকার মেনটেন করাটা এক ধরনের বিলাসিতাই মনে হতে পারে। সত্যিই তো। এছাড়া সামষ্টিক বা যৌথ সমাজে, যেখানে পরিবারের বা সমাজের প্রত্যাশা একজন মানুষের আচরণ নির্ধারণ করে, সেখানে কেবল ব্যক্তিকেন্দ্রিক এই মডেল পুরোপুরি কাজ নাও করতে পারে। ঠিক বলেছেন। আমাদের সংস্কৃতিতে তো পরিবার বা সমাজের প্রভাব অনেক বেশি। এর পাশাপাশি বিজে ফগের টাইনি হ্যাবিটসের সাথেও একটা চমৎকার তুলনামূলক আলোচনা আমাদের কাছে আছে। এমপ্লয়মেন্ট হিরো প্ল্যাটফর্মের গাইডেও এই বিষয়গুলোর উল্লেখ আছে। ক্লিয়ারের পদ্ধতি আর ফগের পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কোথায় আসলে? জেমস ক্লিয়ার মূলত বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণার তথ্যকে চমৎকারভাবে সংশ্লেষ বা সিনথেসাইজ করেছেন। তার বইটি অনেকটা একটা বিশাল বুফে বা স্মর্গাস বোর্ডের মতো, যেখান থেকে একজন মানুষ নিজে পছন্দমতো উপায় বা কৌশল বেছে নিতে পারে। হ্যাঁ, অন্যদিকে বিজে ফগ নিজে একজন আচরণগত বিজ্ঞানী, যিনি হাজার হাজার মানুষকে সরাসরি কোচিং করিয়েছেন। তার পদ্ধতিটি অনেকটা সেট মেনুর মতো, নির্দিষ্ট ও কাঠামোবদ্ধ। আর খারাপ অভ্যাস ছাড়ার ক্ষেত্রেও তাদের একটা মতপার্থক্য আছে মনে হয়। ঠিক ধরেছেন। ক্লিয়ার অনেকটা কোল্ড টার্কি বা হুট করে পরিবেশ পরিবর্তন করে পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা বলেন, কিন্তু ফগ বলছেন অন্য কথা। ফগ কি বলছে? তিনি বলছেন দীর্ঘদিনের খারাপ অভ্যাস হলো একটা বিশাল জট পাকানো সুতোর মতো, যাকে একবারে টানাটানি করলে জট আরও পেকে যায়। একে ধীরে ধীরে একটা একটা সুতো ধরে খুলতে হয়। দারুণ একটা তুলনা। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে পদ্ধতিগুলো একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। একদম। সামষ্টিক সমাজে অভ্যাসের জন্য পরিবেশ এবং সামাজিক নিয়ম বা সোশ্যাল নর্মস সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মানুষ প্রকৃতিগতভাবে এমন গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে পছন্দ করে যেখানে তার কাঙ্ক্ষিত আচরণটি স্বাভাবিক হিসেবে ধরা হয়। আর এটি কিন্তু ক্লিয়ারের পরিবেশগত ডিজাইন এবং আকর্ষণীয় করার ধারণার সাথেই মিলে যায়। হ্যাঁ, কেউ যদি এমন কোনো কমিউনিটির অংশ হয় যেখানে সবাই ভোরে উঠে ব্যায়াম করে, তবে সেই ব্যক্তির জন্য ভোরে ওঠাটা একটা আকর্ষণীয় ও সহজ অভ্যাসে পরিণত হবে। ঠিক। আমাদের মস্তিষ্কের একটা বিবর্তনগত তাগিদ হল ট্রাইব বা গোত্রের সাথে মিলেমিশে থাকা, কারণ প্রাচীনকালে গোত্র ছাড়া একা টিকে থাকা অসম্ভব ছিল। তাই আমরা অবচেতনভাবে আমাদের চারপাশের মানুষদের অভ্যাসগুলো অনুকরণ করি। আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় আমরা কিন্তু অনেক কিছু উদ্ঘাটন করলাম। আমরা দেখলাম যে নিজের জীবনে বড় ধরনের রূপান্তরের জন্য রাতারাতি বিশাল কোনো লাফ দেওয়ার প্রয়োজন নেই। না, মোটেও না। প্রয়োজন শুধু সিস্টেমের উপর মনোযোগ দেওয়া, ফলাফলের বদলে নিজের পরিচয়ের গভীরে পরিবর্তন আনা এবং স্নায়ুতন্ত্রের স্বয়ংক্রিয় লুপগুলোকে কাজে লাগিয়ে আচরণ পরিবর্তনের সূত্রগুলোকে নিজের দৈনন্দিন রুটিনে গেঁথে নেওয়া। এবং একই সাথে আমরা এর সীমাবদ্ধতাগুলোও তো স্বীকার করেছি। হ্যাঁ, ব্যক্তিগত ইচ্ছাশক্তির পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ, আর্থিক সংস্থান এবং সামাজিক প্রেক্ষাপটও যে সমান গুরুত্বপূর্ণ তা আমরা এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আর এই কৌশলগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ থেকে বাঁচায়। ডিসিশন ফ্যাটিগ, এটা আধুনিক সময়ের একটা বড় সমস্যা। হ্যাঁ, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়ত ওভারলোডেড বা তথ্যভারে ক্লান্ত অনুভব করি। সারাদিন হাজারটা সিদ্ধান্ত নেওয়ার পর ইচ্ছাশক্তি একেবারে তলানিতে এসে ঠেকে।
এই পদ্ধতিগুলো আমাদের সময় ও শক্তির নিয়ন্ত্রণ পুনরায় নিজের হাতে নিতে সাহায্য করবে। যাতে আমরা ইচ্ছাশক্তির উপর নির্ভর না করে পরিবেশটাকে এমনভাবে সাজাতে পারি যেন স্বয়ংক্রিয়ভাবেই সঠিক কাজগুলো করা যায়। একদম ঠিক। বিদায় নেওয়ার আগে সবাই একটা নতুন ভাবনার কথা চিন্তা করতে পারেন। আজ আমরা মূলত একজন ব্যক্তির আত্ম-উন্নয়নের দিক নিয়ে কথা বললাম, কিন্তু একটু ভাবুন তো, যদি অভ্যাসগুলো ব্যক্তিগত আত্ম-উন্নয়নের চক্রবৃদ্ধি সুদ হয় এবং প্রতিটি কাজ যদি আমাদের পরিচয়ের পক্ষে একটি করে ভোট হয়, তবে এই একই সূত্রগুলো কি আমরা বৃহত্তর পরিসরে প্রয়োগ করতে পারি? বেশ গভীর একটা চিন্তা। আমরা যদি কেবল নিজের জন্য নয়, বরং আমাদের পুরো পরিবার, কর্মক্ষেত্র বা একটি সম্পূর্ণ কমিউনিটির জন্য একত্রে কিছু ক্ষুদ্র অভ্যাসের নকশা করি, তাহলে কি ঘটবে? আমরা কি সামষ্টিকভাবে একটি সম্পূর্ণ নতুন সামাজিক পরিচয় প্রকৌশল করতে পারি? সমাজ পরিবর্তনের সেই বিশাল রূপান্তর কি তবে ছোট ছোট পারমাণবিক অভ্যাসের ভেতরেই লুকিয়ে আছে? বিষয়টি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন।